আগের এক্সাম্পলের সাথে আমরা নতুন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে সাবলেট ব্যবহার করতে হয়। তো সাবলেট আমরা জেএসপি পেজের সাথে, যেমন এটা একটা জেএসপি পেজ, জেএসপির সাথে সাবলেটের মূল পার্থক্য বলছিলাম যে জেএসপি পেজের ভিতরে এইচটিএমএল কন্টেন্টের ভিতরে থাকে হচ্ছে জেএসপি লজিক, আর সাবলেট আসলে মূলত একটা জাভা ফাইল। দ্যাট মিন্স মূল লজিকের ভিতরে এইচটিএমএল এর কন্টেন্ট থাকে। এটা হচ্ছে সাবলেটের সাথে জেএসপির প্রধান পার্থক্য। আর জেএসপি হচ্ছে ডট জেএসপি এক্সটেনশন, আর সাবলেট হচ্ছে একটা ডট জাভা এক্সটেনশন। তো প্রথমে সাবলেটের ব্যবহার করতে গেলে আমাদেরকে সাবলেটটা তৈরি করতে হবে। তো সাবলেট তৈরি করার জন্য আমরা আরেকটা নতুন প্যাকেজ দিব, সেটা হচ্ছে টেস্ট সাবলেট। এই প্যাকেজের ভিতরে আমি অলরেডি কিছু সাবলেট তৈরি করে রাখছি। তো প্রথমে আমরা দেখে আসি যে কিভাবে একটা সাবলেট তৈরি করতে হয়। একটা সাবলেট তৈরি করার জন্য রাইট বাটন ক্লিক করে নিউ সেকশন থেকে আমাদের এই সেকশনের ভিতরে ইউজ করা আগে হয়েছে বিধায় এটা শো করছে, বাট যদি প্রিভিয়াসলি এটা ইউজ করা না হয়ে থাকে তখন এই লিস্টে শো করবে না। তখন আমরা আদার্স এই সেকশন থেকে যাব। আদার্স সেকশনের মধ্যে আমরা ক্যাটাগরিজের মধ্যে দেখব যে ওয়েব একটা ক্যাটাগরি আছে, এর ভিতরে দেখব সাবলেট। এই সাবলেট নেক্সটে গেলে আমরা এখানে একটা সাবলেটের নাম দিব, যে কোনো সাবলেটের নাম, এবং সাবলেটের আমরা আপাতত এটাকে নিউ সাবলেট দিয়েই রাখছি। এবং এই সাবলেটের এটা হচ্ছে নেম এবং লোকেশন এই প্যাকেজের মধ্যে আছে। নেক্সট যখন আমরা নেক্সট সেকশনে যাব তখন এইখানে সাবলেটের একটা কনফিগারেশন আছে। যেহেতু সাবলেট হচ্ছে একটা ডট জাভা এক্সটেনশন যুক্ত ফাইল, আমরা একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে একটা ডট জেএসপি এক্সটেনশন ফাইলকে সরাসরি রান করতে পারি, কিন্তু একটা ডট জাভা এক্সটেনশন যুক্ত ফাইল সরাসরি ওয়েব ব্রাউজারের মাধ্যমে রান করতে পারবো না। সেই কারণে সাবলেটগুলো মূলত আসলে একটা ইউআরএল এর মধ্যে রান করে। তো এই কনফিগারেশনটা হচ্ছে সেই ইউআরএলটা প্রদান করা, ওই নির্দিষ্ট সাবলেটকে কোন ইউআরএল এর মধ্যে গেলে পাওয়া যাবে। জেনারেলি একটা ক্লাসের যে নাম হয় সেই নামেই ওই একটা ইউআরএল প্যাটার্ন তৈরি হয়, যে স্ল্যাশ নিউ সাব, এটা ক্লাসের নাম যদি হয় নিউ সাবলেট তাহলে ইউআরএল প্যাটার্নটা হয় স্ল্যাশ নিউ সাবলেট। আমরা এখান থেকে এই ইউআরএল প্যাটার্নটা যে কোনো নাম দিয়ে পরিবর্তন করতে পারি, যেমন আমি এরকম নাম দিলাম নিউ সাবলেট। তাহলে এই যে ইউআরএল প্যাটার্নটা, এখন আমরা যদি এই সাবলেটটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে তখন আমার এই ব্রাউজার সেকশনের মধ্যে এই নামটা থাকতে হবে এবং এটার কোনো এক্সটেনশন থাকবে না, এটা জাস্ট একটা ইউআরএল প্যাটার্ন। ঠিক আছে, এই ইউআরএল প্যাটার্নের মধ্যে, অর্থাৎ এই যে এটার যে নাম, এই ইউআরএল প্যাটার্নের মধ্যে গেলে আমরা এই জাভা, দ্যাট মিন্স এই সাবলেট ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো। এবং এইটা একটা কনফিগারেশনের মধ্যে তৈরি হয়, এবং এই কনফিগারেশনটা সেট হয় হচ্ছে, আমি প্রথমে এটা আপাতত নিচ্ছি না, আমি অলরেডি যেগুলো করা আছে সেগুলো থেকেই দেখাচ্ছি। এই কনফিগারেশনটা তৈরি হয় যখনই আমরা এরকম কোনো একটা সাবলেট নিয়ে নিব, তখন এই সাবলেটের এগেনস্টে, যেমন এখানে আমি টেস্ট ডট জাভা একটা সাবলেট ফাইল নিছি, তো যখনই আমরা এটাকে সাবলেট হিসেবে নিব তখন এই সাবলেট ফাইলটা বাই ডিফল্ট ভাবে এক্সটেন্ড করবে হচ্ছে এইচটিটিপি সাবলেটকে। এইচটিটিপি সাবলেটটা হচ্ছে javax.sublet.http.http সাবলেট, javax.sublet.http এই প্যাকেজের মধ্যে থাকে। তো যেহেতু আমরা এই ক্লাসটাকে বাই ডিফল্ট ভাবে বলে দিছি যে এটা একটা সাবলেট, সুতরাং এটা বাই ডিফল্ট ভাবে এক্সটেন্ড করছে এইচটিটিপি সাবলেটকে। তো এই সাবলেট যে শুধুমাত্র এইচটিটিপি সাবলেটকেই এক্সটেন্ড করবে তা না, সাবলেট বিভিন্ন সাবলেটকে এক্সটেন্ড করতে পারে, কিন্তু যখন আমরা ইউজারের হ্যান্ডেলগুলোকে রিকোয়েস্ট এবং রেসপন্সগুলোকে হ্যান্ডেল করব তখন জেনারেলি ব্যবহার করা হয় হচ্ছে এইচটিটিপি সাবলেট। ঠিক আছে, তো এরকম একটা ক্লাস যখন
এইচটিটিপি সাবলেটকে এক্সটেন্ড করে, তখন এই ক্লাসটা মূলত একটা সাবলেট। ওকে, এখন এই যে সাবলেটটা তৈরি হলো এবং তৈরি হওয়ার সময় যে কনফিগারেশনটা আমরা দিলাম, সেই কনফিগারেশনটা এখানে আমরা গত দিনের প্রজেক্টের ভিতরে যখন প্রজেক্ট নিয়েছিলাম, তখন প্রজেক্টটা আমরা এন্টারপ্রাইজ এডিশন নিয়েছিলাম হচ্ছে 6, আমরা এখানে এই প্রজেক্টটা এন্টারপ্রাইজ এডিশন নেওয়া হয়েছে 5। তো আমি ওখানে বলছিলাম যে এন্টারপ্রাইজ এডিশন 5 নেওয়া হলে web-inf এই ফোল্ডারের ভিতরে web.xml একটা কনফিগারেশন ফাইল তৈরি হবে। এটা মূলত একটা XML ফাইল। তো এই XML ফাইলটাকে বলা হয় ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর। দ্যাট মিন্স এই প্রজেক্টটা কিভাবে ডেপ্লয় হবে, কোন ফাইলগুলো কোথায় থাকবে, কোন ফাইলের অবজেক্ট কি, এই জিনিসগুলো তৈরি হয় হচ্ছে এইখানে। তো আমরা যদি এটা জাভা 6 মানে J2EE 6 ভার্সন নিতাম, তাহলে এখানে এই সাবলেটটাকে আমাদের এরকম একটা অ্যানোটেশন দিয়ে কনফিগার করতে হতো। আমরা পরবর্তীতে জাভা 6 এর সাবলেট নিয়ে দেখব। আপাতত আমরা এন্টারপ্রাইজ এডিশনের 5 ভার্সনের সাবলেটকে ব্যবহার করছি। এই 5 ভার্সনের সাবলেটকে ব্যবহার করলে এই ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর বা এই কনফিগারেশন ফাইলটা তৈরি হবে এবং এই কনফিগারেশন ফাইলের মধ্যে আমরা সাবলেট নেওয়ার সময় যে কনফিগারটা করছিলাম সেই কনফিগারটা এখানে জেনারেট হবে। তো একটা সাবলেট ব্যবহার করতে গেলে সেই কনফিগারেশনটা অবশ্যই এই ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টরকে বলে দিতে হবে, সেটা আইদার XML ফাইলের মাধ্যমে হোক অথবা 6 নিলে সেটা করতে হয় অ্যানোটেশন বেসড। ঠিক আছে, তো অ্যানোটেশন বেসটা আমরা পরে দেখব। আপাতত এই XML ফাইলটা আমরা যাই। এই ফাইলটা যখন আমরা XML সেকশনে যাব, তখন দেখব যে প্রত্যেকটা জাভার মানে প্রত্যেকটা সাবলেটের জন্য 2টা করে ট্যাগ তৈরি হবে। ঠিক আছে, তো এখানে অলরেডি অনেকগুলো আছে। আমরা প্রথমে এই যে টেস্ট নামক যে সাবলেটটা আছে, এই সাবলেটের জন্য কোন 2টা ট্যাগ অটোমেটিক্যালি জেনারেট হয়েছে সেটা দেখার চেষ্টা করি। প্রথম যে ট্যাগটা জেনারেট হয়েছে, প্রথমে মনে রাখতে হবে যে এই web.xml এই ফাইলটার রুট ট্যাগের নাম হচ্ছে web-app। এটা একটা XML ফাইল এবং এটা রুট ট্যাগ ক্লোজিং হচ্ছে web-app। এখন এই রুট ট্যাগের মধ্যে ওই নির্দিষ্ট সাবলেটের জন্য এরকম একটা ট্যাগ তৈরি হবে, সাবলেট। এইখানে সাবলেটের ভিতরে দেওয়া থাকবে সাবলেটের নাম, সাবলেটের নামটা কি এবং এই সাবলেটের ক্লাসটা কোথায় অবস্থিত। এখানে যে নামটা ব্যবহার করা হয়েছে এই নামটা হচ্ছে কোয়ালিফাইড নেম, অর্থাৎ এই টেস্ট সাবলেট হচ্ছে প্যাকেজের নাম, তার ভিতরে টেস্ট হচ্ছে এই ক্লাস ফাইলটা। তো প্রথমে এরকম একটা ট্যাগ তৈরি হবে সাবলেট, এবং এই টেস্ট নামক সাবলেটের জন্য আমরা ওই যে ইউআরএল কনফিগারেশন করলাম, সেই ইউআরএল কনফিগারেশনের জন্য আরেকটা ট্যাগ তৈরি হবে যার নাম হচ্ছে সাবলেট-ম্যাপিং। এই ম্যাপিংটা মূলত হচ্ছে ইউআরএল এর ম্যাপিং। এই ক্ষেত্রে প্রথমে যে সাবলেট নেম থাকবে, এই সাবলেট নেমটা এই নেমের সাথে হুবহু মিল থাকবে। আর ইউআরএল প্যাটার্নের ভিতরে যে /টেস্ট যে নামটা আমরা ওই কনফিগারেশনের সময় ব্যবহার করব, সেই নামটা এখানে অটোমেটিক কনফিগার হয়ে যাবে। এবং আমরা যখন আসলে এই টেস্ট সাবলেটটাকে ব্যবহার করতে যাব, তখন এইখানে আমাদের ইউআরএলটা হবে টেস্ট। এরকম একটা ইউআরএল, এই ইউআরএল এর মাধ্যমে আমরা ওই সাবলেটটাকে অ্যাক্সেস করব। ঠিক আছে, তো সেই জন্য সেই কনফিগারেশনগুলো অটোমেটিক এখানে তৈরি হলো। তো এই কনফিগারেশনগুলো আলটিমেটলি অটোমেটিক্যালি তৈরি হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে যে কিভাবে এটা তৈরি হলো বা কেন এটা তৈরি হলো। আর এটা তৈরি হবে তখনই, দ্যাট মিন্স এই web.xml ফাইলটা যখন জেনারেট হবে। web.xml ফাইলটা জেনারেট হবে কখন? যখন আমরা এন্টারপ্রাইজ এডিশন 5 ভার্সন নিব। আর যখন এটা 6 ভার্সন নিব তখন এই ফাইলটা জেনারেট হবে না, তখন এই কনফিগারেশনটার জন্য এরকম কোনো XML ফাইল থাকবে না। সেক্ষেত্রে তখন আমরা ওই সাবলেটের ফাইলের মধ্যেই কিছু অ্যানোটেশন কোড লিখে ওই অ্যানোটেশন কোডের মাধ্যমে এটাকে আবার কনফিগার করে দিব, সেটা আমরা পরে দেখব। এখন আমরা দেখছি কনফিগারেশন বেস যেটা, কারণ প্রথমে কনফিগারেশন বেস এই কারণে আমরা দেখছি যে আসলে ইন্টারনালি এটা কিভাবে কনফিগার হয় সেটা আমাদের জানা দরকার। ঠিক আছে, তাহলে এরকম একটা কনফিগারেশন সাবলেট এবং সাবলেট ম্যাপিং। তো যতগুলো আমরা সাবলেট নিব
ততবার প্রত্যেকটা সাবলেটের জন্য অটোমেটিক এরকম একটা সাবলেট এবং সাবলেট ম্যাপিং তৈরি হয়ে যাবে। এখন আমরা চলে আসি যে সাবলেটের ক্লাসের মধ্যে। একটা সাবলেট যখন অটোমেটিক্যালি জেনারেট হয় তখন একটা সাবলেট তার লাইফ সাইকেলের কিছু মেথড আছে। তো একটা সাবলেটের লাইফ সাইকেলের মূল 3টা ফেজ হলো ইনিট, সার্ভিস এবং ডেস্ট্রয়। ইনিট মেথডের মাধ্যমে যদি কোনো কিছু সাবলেটের মধ্যে ইনিশিয়ালাইজেশন করতে হয় তখন আমরা সেই ইনিট মেথডটাকে ব্যবহার করব। যখন সাবলেটটার কাজ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ডেস্ট্রয় মেথডটা কল হবে। ঠিক আছে? তো যেহেতু এখানে HTTP সাবলেটটা একটা এক্সটেন্ড করা হয়েছে, তার মানে এখানে একটা ইনহেরিটেন্স ব্যবহার করা হয়েছে, সুতরাং HTTP সাবলেটের মধ্যে সার্ভিসের জন্য 2টা মেথড আছে। একটা হচ্ছে ডু গেট মেথড এবং আরেকটা আছে ডু পোস্ট মেথড, যেটা আমরা এখানে রাখি নাই এই কারণে যে যেহেতু এটা এক্সটেন্ড করা হয়েছে, সুতরাং আমার যেই মেথডটা দরকার আমি সেই মেথডটাকে ওভাররাইড করে কাজ করতে পারি। এখানে আমরা ইনিট মেথডও রাখি নাই। সার্ভিসের জন্য সার্ভিস ফেজের মধ্যে 2টা মেথড আছে, আইদার একটা ডু গেট আর একটা ডু পোস্ট। তো আমরা এখানে ডু গেট মেথডটাকে রাখছি। কেন রাখছি সেটাতে আমি পরে আসছি। এবং আমাদের ডেস্ট্রয় মেথডটাও নাই, কারণ ডেস্ট্রয় মেথডটাও অটোমেটিক্যালি কল হবে। আর ইনিটটা আমি তখনই রাখবো যদি আমার কোনো ইনিশিয়ালাইজেশন করার প্রয়োজন হয়। ঠিক আছে? তো এখানে আমরা এই ক্লাসের ভিতরে ইনিট মেথডটা রাখি নাই, আমরা ডু গেট মেথডটা রাখছি। অ্যাকচুয়ালি যখন আমরা একটা সাবলেট নিব তখন ইন্টারনালি এরকম ডু গেট তারপরে ডু পোস্ট এরকম অটোমেটিক মেথডগুলো জেনারেট হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে জাস্ট ওই মেথডের মধ্যে আমাদের প্রয়োজনীয় কোডগুলোকে লেখা। এখন মূল লাইফ সাইকেলের যে মূল মেথড মানে মূল ফেজটা সেটা হচ্ছে সার্ভিস, এবং সার্ভিসের 2টা মেথড আইদার ডু গেট আর ডু পোস্ট। এখন ডু গেট মেথডটা আমরা আসলে তখনই ব্যবহার করব যখন কোনো একটা সাবলেটকে আমরা এরকম সরাসরি ইউআরএল এর মাধ্যমে রিকোয়েস্ট পাঠাবো, অথবা যখন কোনো একটা ফর্ম থেকে, আমরা জানি যে HTML ফর্মের মধ্যে একটা HTML ফর্ম ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট থাকে যার নাম হচ্ছে মেথড। ওই মেথডের 2টা ভ্যালু থাকে, আইদার গেট অর পোস্ট। তো আমরা ফর্ম থেকে যদি ভ্যালুগুলো গেটের মাধ্যমে পাঠাই তাহলে সেই রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে ডু গেট, এবং ফর্ম থেকে যদি মেথডগুলো পোস্ট মেথডের মাধ্যমে পাঠাই তাহলে তখন ওটাকে হ্যান্ডেল করবে হচ্ছে ডু পোস্ট। ঠিক আছে? তো আমরা ওই সেকশনটাও দেখব একটু পরে। তো আর এমনি নর্মালি যদি আমরা একটা সাবলেটকে ইউআরএল এর মাধ্যমে এরকম নর্মাল রিকোয়েস্ট এখানে যদি আমরা এখন এন্টার দিই তাহলে এই রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে গেট। তো সেজন্য আমরা এখানে ডু গেট মেথডটা লিখলাম। এখন এই ডু গেট বা ডু পোস্ট এই 2টা মেথডের মধ্যে 2টা প্যারামিটার থাকে। একটা হচ্ছে রিকোয়েস্টকে হ্যান্ডেল করার জন্য HTTP সাবলেট রিকোয়েস্টের অবজেক্ট, আর রেসপন্সকে হ্যান্ডেল করার জন্য HTTP সাবলেট রেসপন্সের অবজেক্ট। রিকোয়েস্টের মাধ্যমে আমরা হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটারগুলো পাবো, আর রেসপন্সের মাধ্যমে আমরা রেসপন্স জেনারেট করতে পারবো। এখন যেহেতু আমরা বললাম যে সাবলেটের মধ্যে কি করা হয়, যে লজিকের মধ্যে কন্টেন্ট রাখা হয়। এখন এই কন্টেন্টগুলো আমরা রাখবো কিভাবে? এই কন্টেন্ট তৈরি করার জন্য আমাদেরকে প্রিন্ট রাইটার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, এবং এই অবজেক্টটা আমরা তৈরি করব হচ্ছে এই রেসপন্স অবজেক্টের একটা মেথড গেট রাইটার। এটার মাধ্যমে আমরা এই আউট একটা অবজেক্ট তৈরি করব, এটা যে কোনো নাম হতে পারে। তারপরে একটা ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে আমরা out.println এর মধ্যে HTML কোড জেনারেট করব। ঠিক আছে? আর এই পেজের কন্টেন্টটা কি হবে সেটা আমাদেরকে আগেই বলে দিতে হবে। সেজন্য আমরা এটা বলবো যে response.set content type, মানে আমরা একটা জেএসপি পেজের ভিতরে এই যে মেটা ট্যাগের মধ্যে লিখি content is equal to text oblique HTML। এখন এই সাবলেটের মধ্যে আমরা এই কন্টেন্ট টাইপটা কিভাবে লিখবো? এটা লিখবো হচ্ছে response.set content type text oblique HTML, মানে এই সাবলেটটা একটা HTML আউটপুট দিবে। সেজন্য এখানে আমরা কন্টেন্ট টাইপ সেট করলাম text oblique HTML। ক্যারেক্টার সেট এখানে আমরা যেভাবে এই যে ক্যারেক্টার সেট UTF-8 সেট করছি, এখানে আমরা ক্যারেক্টার সেট করলাম UTF-8।
এখন একটা সাবলেট আসলে একটা মানে সাবলেট হচ্ছে নিজেই চলতে পারে, অর্থাৎ স্ট্যান্ড অ্যালোন, অর্থাৎ একটা সাবলেট একটা জেএসপির সাহায্য ছাড়াই চলতে পারে, কারণ সাবলেট নিজেও একটা ভিউ তৈরি করতে পারে এবং সেই ভিউটাই আমরা আসলে এভাবে জেনারেট করছি। ঠিক আছে, তো এখন আমরা এখানে জাস্ট একটা এই HTML পেজের ভিতরে আসলে তেমন কিছুই নাই, জাস্ট একটা আউটপুট আছে। এই আউটপুটের মধ্যে লেখা হচ্ছে H1 এর মধ্যে যে request.getContextPath। এখন এই রিকোয়েস্ট মানে হচ্ছে HTTP সাবলেট রিকোয়েস্টের অবজেক্ট। এই অবজেক্টের আন্ডারে অনেকগুলো মেথড আছে। গেট কনটেক্সট পাথ আমাকে রিটার্ন করবে যে এই প্রজেক্টটা যে কনটেক্সট পাথে রান করছে সেই কনটেক্সট পাথটা কি। তো আমরা এই আউটপুটটা দেখে আসি। তো এখন এই যে সাবলেটটা, এই সাবলেটটাকে আমরা ইন্ডেক্স পেজের সাথে কিভাবে লিঙ্ক করব, খেয়াল করেন যে আগে জেএসপি পেজটাকে আমরা লিঙ্ক করছিলাম হচ্ছে .jsp এক্সটেনশন দিয়ে, কিন্তু সাবলেটটাকে আমরা লিঙ্ক করব হচ্ছে পাথ দিয়ে। ওই সেই পাথ, যেই পাথটা আমরা হচ্ছে কনফিগার করার সাবলেট নেওয়ার সময় কনফিগার করে আসলাম। তাহলে এইখানে আমরা পাথটা বলে দিছি উইদাউট এক্সটেনশন। এখন এইখান থেকে যখন আমি এখানে ক্লিক করব তখন স্ট্যাটাস বারে খেয়াল করেন যে লোকাল হোস্ট, তারপরে এটা হচ্ছে বাই ডিফল্ট পোর্ট নাম্বার, মানে টমক্যাটটা যেই পোর্টে রান করে সেই পোর্ট নাম্বারটা, স্ল্যাশ যে পাথটা দেখা যাচ্ছে সেই পাথটা হচ্ছে জেএসপি টেস্ট /test। দ্যাট মিনস এই টেস্ট পাথের ভিতরে, অর্থাৎ এই যে স্ট্যাটাস বারে খেয়াল করলে দেখতে পাবেন যে এই টেস্ট পাথের ভিতরে আমরা সাবলেটটাকে পাচ্ছি। তার মানে এই যে টেস্ট পাথ, এই পাথের ভিতরে গেলে এখানে প্রিন্ট আসতেছে সাবলেট টেস্ট অ্যাট, অর্থাৎ এ কোন কনটেক্সট পাথে রান করছে। কনটেক্সট পাথ মানে হচ্ছে এইটা। তো আমাদের যখন প্রজেক্টের কনটেক্সট পাথটা প্রয়োজন হবে তখন আমরা এই মেথডটাকে কল করব যে response.getContextPath, এবং এটাকে আমরা একটা H1 এর মধ্যে প্রিন্ট দেওয়া আছে। তো জাস্ট শুধুমাত্র এই সাবলেটটা এতটুকুই একটা প্রিন্ট জেনারেট করছে। জাস্ট সাবলেটটা কিভাবে রান করতে হয় আমরা প্রথম ইনিশিয়াল স্টেপটা দেখলাম যে কিভাবে রান করতে হয়, এবং যেহেতু আমরা এই সাবলেটটাকে এই URL এর মাধ্যমে সরাসরি রিকোয়েস্ট পাঠাচ্ছি সেজন্য এই মেথডটাকে হ্যান্ডেল করবে হচ্ছে doGet। সেজন্য যা কিছু লেখার এটা আমাদের লিখতে হবে হচ্ছে doGet মেথডের মধ্যে, এবং doGet মেথডের মধ্যে doGet মেথডটার ভিতরে অবশ্যই দুইটা প্যারামিটার থাকবে এবং এই মেথডটা অবশ্যই দুইটা এক্সেপশনকে থ্রোস করবে, সেটা হচ্ছে সাবলেট এক্সেপশন এবং IO এক্সেপশন। এগুলো বাই ডিফল্ট ভাবে তৈরি হবে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে আসলে একটা সাবলেট তৈরি করতে হয়। প্রথমে আমরা দেখলাম সাবলেট কিভাবে তৈরি করতে হয়, তারপরে তৈরি করার সময় এটার যে কনফিগারেশন, সেই কনফিগারেশনটা কিভাবে এন্টারপ্রাইজ এডিশন 6 ব্যবহার করে ওয়েব XML এর মধ্যে কিভাবে কনফিগারেশন পাথটা সেট করতে হয়, এবং ফাইনালি এটা কিভাবে একটা লিংকের মাধ্যমে রিকোয়েস্ট দিতে হয় এবং এই রিকোয়েস্ট দিয়ে কিভাবে আমরা পেজটা পেতে পারি, এবং এই রিকোয়েস্টটা পাওয়ার সময় এটা কোন মেথডটা এই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করছে। এবং আমরা এখানে চাইলে আরও বিভিন্ন ধরনের আউটপুট এখানে তৈরি করতে পারি। আমরা একটা স্যাম্পল আউটপুটের মাধ্যমে দেখলাম যে কিভাবে আসলে একটা সাবলেটকে রান করা যায়। এখন আমরা একটা নতুন সাবলেট নিলে সেই সাবলেটটা কীরকমভাবে জেনারেট হয় সেটা একটু দেখি। তো নতুন একটা সাবলেট নিলে আমি এখান থেকেই নিচ্ছি নিউ সাবলেট, এটার আমি নাম চেঞ্জ করছি না, এবং এখানে কনটেক্সট পাথ মানে URL প্যাটার্নও আমি চেঞ্জ করছি না। আমি জাস্ট একটা নতুন সাবলেট নিলাম। নতুন সাবলেট নেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো মেথড তৈরি হয়। এই প্লাস সেকশনে গেলে আমরা দেখব যে doGet তৈরি হয়েছে, তারপরে doPost তৈরি হয়েছে, এবং getServiceInfo নামে একটা মেথড তৈরি হয়েছে। তো এবং এই যে doGet এবং doPost উভয়ের মধ্যে একটা মেথড কল হয়েছে। এটা আসলে কিছুই না, আমাদের এটার সাথে এটার পার্থক্য হলো যে আমরা এখানে আগে যাই যে প্রসেস রিকোয়েস্ট, এই মেথডের মধ্যে গেলে আমরা দেখব যে এই মেথডের মধ্যে আলটিমেটলি এই যে এই অংশটুকু ব্লক করা আছে। ঠিক আছে, তার মানে প্রসেস রিকোয়েস্টের মধ্যে যে কাজটুকু হচ্ছে এখানে আমরা সেই কাজটা সরাসরি আসলে doGet এর মধ্যেই করছি। মানে এই কাজটুকু আসলে অন্য আর একটা মেথড দ্যাট মিনস প্রসেস রিকোয়েস্টকে কল করা হয়েছে।
আর এখানে আমরা এই কাজটা সরাসরি করছি। তো এইটা আমরা প্রসেস রিকোয়েস্টের মধ্যেও করতে পারি। প্রসেস রিকোয়েস্টে করলে কি হবে যে আইদার আমি ডু গেটে করি অথবা ডু পোস্টে করি, ওই মেথডটাকে কল করলেই সে ওই ভিউটা জেনারেট করবে। একই কোডিং আমাকে বারবার লিখতে হচ্ছে না, ঠিক আছে। যদি আমার ডু গেটও থাকে আবার ডু পোস্টও থাকে তাহলে একই ভিউ জেনারেট করবে। আবার আমার ডু গেটের ক্ষেত্রে এক ধরনের রেসপন্স হতে পারে, আবার পোস্টের ক্ষেত্রে এক ধরনের রেসপন্স হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তখন আবার আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হবে। তো এরকম মানে যখন আমরা বাই ডিফল্ট ভাবে এরকম একটা সাবলেট নিব তখন এগুলো তৈরি হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা এই যে এখানে দেখা যাচ্ছে যে এই অংশটা, এখানে এই অংশটাকে আমাদের আনকমেন্ট করে দিতে হবে। আনকমেন্ট করে দেওয়ার পরে এখানে এই যে রেসপন্স এবং এখানে যে ট্রাই ক্যাচ ফাইনালি এই অংশটা আছে, অর্থাৎ প্রসেস রিকোয়েস্ট এই মেথডের মধ্যে থেকে ওই অংশটুকু আমরা এখানে নিয়ে চলে গেলাম। তাহলে আর আমাদের এটা কল করতে হলো না। ডু গেটকে রাখলাম, আর আমার যেহেতু ডু পোস্ট দরকার নাই, ডু পোস্ট থেকে শুরু করে এন্ড যা কিছু আছে সব কিছু আমি ডিলিট করে দিলাম। এবং যেহেতু আমার প্রসেস মেথডটাও আর দরকার নাই, সুতরাং আমি এখান থেকে উপরে প্রসেস মেথডটাও ডিলিট করে দিলাম। তাহলে এটা আমাদের ওই আগের মতোই জেনারেট হয়ে গেল। এবং এই যে আমি নতুন একটা সাবলেট নিলাম, খেয়াল করেন এই নতুন সাবলেটের ইনফরমেশনটা ওয়েব এক্সএমএল এর কাছে চলে গেছে। এবং ওয়েব এক্সএমএল কি করছে, এটার জন্য একটা সাবলেট ট্যাগ এবং তার জন্য একটা সাবলেট ম্যাপিং ট্যাগ অটোমেটিক তৈরি করে ফেলছে। তো আমরা যে কোনো সময় এই সাবলেটের ম্যাপিংটা আবার পরবর্তীতে আমি যদি চাই যে আমি এখন অন্য ম্যাপিং দিব, তখন আমি এইখানে চেঞ্জ করে দিতে পারি। তো সেজন্যই বুঝতে হবে যে আসলে সাবলেট ম্যাপিং জিনিসটা কি, কোথায় গিয়ে ইউআরএল প্যাটার্নটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো এরকমভাবে নিউলি ক্রিয়েটেড সাবলেটের ক্ষেত্রে আমরা এইভাবে কাজ করি। এবং এই যে সাবলেটটা, এই সাবলেটটাকে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো হচ্ছে ওই নিউ সাবলেট /নিউ সাবলেট ওই ইয়ার মাধ্যমে।